নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 16ই ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 800 জন তৃণমূলের নেতা, সংগঠনের নেতা, বিধায়ক, সাংসদ, কাউন্সিলর এদের নিয়ে বৈঠক করেছেন ভার্চুয়ালি। ছোটবাবু যেরকম বড় বড় কথা বলেন সেরকম বড় বড় কথা বলেছেন তার অননুকরণীয় ভঙ্গিতে। এবারের নির্বাচনটা হচ্ছে প্রতিশোধের লড়াই, প্রতিবাদের লড়াই, বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে লড়াই, এবং বারবার করে প্রচার করতে হবে দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন 1000 থেকে জনজাতি মায়েদের জন্য 1200 টাকা, আর সাধারণ ঘরের মহিলাদের জন্য 500 থেকে 1000 টাকা 1 এপ্রিল থেকে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। অর্থাৎ রাজ্য সরকার এতই জনদরদি, এতই গরিব দরদি যে তারা সীমিত সামর্থ্যের মধ্যেও মাতৃশক্তির পাশে এসে দাঁড়িয়েছেন। এবং ক্যাম্প করা হবে ফেব্রুয়ারি মাসেই হবে, 7 দিনের জন্য। সেখানে ফর্ম দেওয়া হবে, সেখানে সরকারি উপভোক্তাদের মানে সরকারি সুবিধা যারা পেয়েছেন তাদের নাম, ঠিকানা ইত্যাদি দেওয়া হবে। যারা সরকারি সুবিধা পেতে চান তারা আবেদন করতে পারবেন। নানাবিধ কাজ, SC ST দের নিয়ে কমিটি, বুথ স্তরে কমিটি, বিজেপির বিরুদ্ধে প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে, এসব অনেক বড় বড় কথা অভিষেক বলেছেন। তিনি নাকি রোড শো করবেন। তার অনুগামীরা বলছেন যাক বাঁচা গেল, দাদা এবার সক্রিয় রাজনীতিতে আসলেন, বাংলা জুড়ে ঘুরে বেড়াবেন, রোড শো করবেন ইত্যাদি ইত্যাদি। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। শেখ শাহজাহান, শিবু হাজরা প্রমুখ দুষ্কৃতীরা সন্দেশখালীতে যে 12 বছর 13 বছর ধরে তাণ্ডব করছে সেই খবর তৃণমূল রাখতো না, এটা বিশ্বাস করতে হবে। সব খবর তৃণমূলের কাছে থাকে, প্রশাসনের কাছে থাকে। কারণ শেখ শাহজাহান, শিবু হাজরা হচ্ছে তৃণমূলের সম্পদ। ওই 75-25-এর গল্প। আবার ভোটের সময় তৃণমূলের প্রার্থী যাতে বিপুল ভোটে ওই সব জায়গা থেকে যেতে সেটা নিশ্চিত করার দায়িত্ব ছিল শেখ শাহজাহানদের। তার বিনিময়ে ছাড়পত্র ছিল যা কিছু করার। অভিষেক বললেন যে এতদিন বাদে CPM কংগ্রেসের লোকজন বলছে তারা 12 বছর ধরে প্রতিবাদ করেননি কেন। সহ্যের সীমা অতিক্রম করায় মাতৃশক্তি প্রতিবাদ করেছে। আর ওখানে প্রতিবাদ করলে কি জুটতো আপনারা তো জানেনই। যারা সাক্ষী দেওয়ার কথা ভাবছিলেন তাদের পুলিশ হুমকি দিচ্ছে। অভিযোগ যে বয়ান দেওয়া যাবে না, সাক্ষ্য দেওয়া যাবে না শেখ শাহজাহানদের। ওখানে তো আইনের শাসন নেই, শাসকের আইন। তাই শাসকের আইন যেখানে চলে সেখানে সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারেন না। যেখানে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ কার্যত দলদাসে পরিণত হয় সেখানে সাধারণ মানুষের পক্ষে কোনো কিছুর প্রতিবাদ করা সম্ভব নয়। তাই অভিষেক ঠান্ডা করে বসে 2500 পুলিশের নিরাপত্তায় থেকে যে কথাগুলো বলেন, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে সেই সাহস জুগিয়ে থানায় গিয়ে অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ লিপিবদ্ধ করা সম্ভব নয়। কারণ তারা জানেন যাদের কাছে অভিযোগ করছেন তারাই দুষ্কৃতীদের সঙ্গী। তারা দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ নেবে না। বলে দিলেন, বলতে হয়, হাততালি করবেন, সবাই দাদা দাদা ধন্য ধন্য করবেন, এই জন্য বললেন। অক্টোবর মাসে তিনি দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর ওখানে দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ যে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন। তা গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী একজন সাধ্বী, তিনি বলেছিলেন তিনি 3 ঘন্টা অপেক্ষা করেছিলেন। কিন্তু তৃণমূল বলেছিল সবাইকে নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সবাইকে নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা যায় না, সাক্ষাৎ করতে গেলে একটা প্রতিনিধি দলকে পাঠাতে হয়। তখন কৃষি ভবন থেকে তাদের সরানো হয়েছিল, দিল্লির পুলিশ সরিয়েছিল। তাহলে দিল্লির পুলিশ কেন সরিয়েছিল কৃষি ভবন থেকে? আপনারা 3 ঘন্টা বসেছিলেন, মন্ত্রী সাক্ষাৎ করবেন জানিয়েছিলেন, তা সত্ত্বেও আপনারা এমন একটা দাবি করেছিলেন সেই দাবি মানা সম্ভব নয়। একটা বিরাট জনগোষ্ঠীর সঙ্গে মন্ত্রী তার দপ্তরে বৈঠক করতে পারেন না, সম্ভব নয়। অমনি বললেন দিল্লির পুলিশের আধিকারিকরা
যারা সেদিনকে তৃণমূলের সাংসদদের টেনে হেঁচড়ে কৃষি ভবন থেকে বার করেছিল তাদের বিরুদ্ধে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি চুপ কেন? আর সুকান্ত বাবু নাকি পা পিছলে পড়ে গেছেন, তাই পা পিছলে পড়ে গেছেন বলেই নাটক করছেন বলেননি, এবং সেই জন্যই কেন্দ্রের সরকার ওই স্থায়ী কমিটির সদস্যদের দিয়ে রাজ্যের পুলিশ আধিকারিকদের ডেকে পাঠিয়েছেন, এটাই বলেছেন। অর্থাৎ এখানেও একটা সত্যের অপলাপ। বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, খুব ভালো, সবাই মিলে বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। তো অনেকে বলে আপনি দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, আপনি তো সংসদে গোড়া জানতেন না। সংসদে আপনার উপস্থিতির হার আর মুখ খোলার হার খুবই 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 কম, মানুষ জানে, সব তথ্য পাওয়া যায়। আমি অত তথ্য পরিসংখ্যানে ঢুকবো না, কিন্তু এইটুকু সবাই জানেন যে সংসদের উপস্থিতির হার, সংসদে বক্তব্য রাখার ব্যাপারে আপনার খুব একটা উৎসাহ রুচি আছে বলে মনে হয় না। তা আপনার পিসিমণি এখানে ধর্ণা করছেন, আপনি চলে গেলেন দিল্লিতে, সবাই বলে যে অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, সম্ভবত সফল হননি, আবার হাইবারনেশনে চলে গেলেন, ভোরবেলা কলকাতা ফিরে পিসিমণির সঙ্গে কথা বললেন, তারপরে একদিনও ধর্নায় গেলেন না, পিসি ধর্না করছে আপনি ধর্নায় গেলেন না, আর 16ই ফেব্রুয়ারি আপনি ভার্চুয়ালে সবার সঙ্গে কথা বললেন, জ্ঞান দিলেন। আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোথায় হয় আমি তো জানি না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. গিয়েছিলেন কি সিন্ধে হওয়ার জন্য, যে অমিত শাহকে বার্তা দিতে, যেটা অনেকে বলছেন যে কঠোর পদক্ষেপ যাতে কেন্দ্রীয় এজেন্সি না করে, কেন্দ্রীয় সরকার যাতে বিষয়টা দেখে, বিনিময়ে এখানে নাকি বিজেপির স্বার্থ রক্ষা করা হবে, এসব বলছে। আপনি ইউ ওয়ার কনসপিকুয়াস বাই ইউর অ্যাবসেন্স, হঠাৎ করে আপনি উদাও হয়ে গিয়েছিলেন। আবার শীতঘুম ভেঙে বসন্তের একেবারে বসন্ত এখন জাগ্রত দ্বারে, তখন আবার আপনি জনসমক্ষে উদয় হলেন। আচ্ছা অভিষেক বাবু, আপনি ডায়মন্ড হারবারে শেষ পর্যন্ত লড়বেন তো? অনেকে বলছেন আপনি লড়বেন না, আপনার পিসিমণির সঙ্গে আপনার কথা হয়েছে যে লোকসভা নির্বাচন মিটলে পরেই আপনি রাজ্য মন্ত্রিসভায় যোগ দেবেন, সম্ভবত উপমুখ্যমন্ত্রী হিসাবে যোগ দেবেন। প্রথমে উপমুখ্যমন্ত্রী পদ সৃষ্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল, কিন্তু প্রবল চাপের মুখে তিনি নাকি দাবিটা মেনে নিয়েছেন। অর্থাৎ এতদিন অনেকের অভিযোগ ছিল যে ক্যামাক স্ট্রিটে বসে ছোটবাবু প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, ওইসব বদলি টদলি নাকি দেখেন। এখন আপনি ক্যাবিনেটে সামিল হলে পুলিশের বড় কর্তারা, প্রশাসনের বড় কর্তারা আপনি ডাকলে আপনার কাছে আসতে বাধ্য হবে, এবং আপনি একটা প্যারালাল পাওয়ার সেন্টার আনুষ্ঠানিকভাবে তৈরি করবেন। আপনার যারা যারা গুণমুগ্ধ অনুগামী নেতা মন্ত্রী বিধায়ক আছেন তারা সমস্যারে জয়ধ্বনি করবেন, এবং যেটা বলছেন আগামী দিনে 2026-এ আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মানুষের আশীর্বাদ নেবেন। বা এমনও হতে পারে যে বিধানসভায় একবার গেলে, মন্ত্রিসভায় গেলে আপনি সমর্থন বাড়াবার চেষ্টা করবেন, তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বাড়াবার চেষ্টা করবেন, পরবর্তীকালে নিজেদেরই প্রকৃত তৃণমূল বলে দাবি করে অন্য কোনো অ্যারিথমেটিকে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকারও করতে পারেন। এসব তো জল্পনা বাতাসে ভাসছে। সত্যিই কি আপনি ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেষ পর্যন্ত, নাকি বলবেন মুখ্যমন্ত্রী বা দলনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন আমায় সারা রাজ্যে ঘুরে বেড়াতে হবে, তাই শুধু ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ থাকলে চলবে না, ডায়মন্ড হারবারে অন্য কোনো প্রার্থী হবে তাকে জেতাবার জন্য চেষ্টা করা হবে, এবং অভিষেক সারা রাজ্যে ক্যাম্পেইন করবেন, সংগঠনের কাজ দেখবেন। অর্থাৎ ডায়মন্ড হারবার থেকে সরে যাওয়ার একটা এক্সকিউজ। ডায়মন্ড হারবারে আপনি এবার খুব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন অভিষেক। ওইসব 3,20,000-এর গল্প এবার আর হবে না। এবার
নির্বাচনের অনেক দিন আগে থেকেই ভারী বুটের আওয়াজ শুনবে মানুষ, এবং কোনো ধরনের দুষ্কৃতী, ভোট লুটকারী, সমাজ বিরোধীরা কিন্তু ভোটের ময়দানে থাকবেন না। প্রয়োজনে আরো কেন্দ্রীয় বাহিনী এবার নাকি মোতায়েন করা হবে। তাই সম্মান রক্ষার্থে ডায়মন্ড হারবার থেকে সরে দাঁড়াবেন, একটা যুক্তি দেওয়া হবে, সারা রাজ্যে প্রচারের অভিমুখ স্থির করবেন, সংগঠন দেখবেন, তাই ডায়মন্ড হারবারে অভিষেক নিজেকে আবদ্ধ রাখবেন না, আর পরবর্তীকালে তিনি মন্ত্রিসভায় যোগ দেবেন, এরকম শোনা যাচ্ছে। দীর্ঘদিন শীতঘুমে কাটিয়ে বসন্ত জাগ্রত দ্বারে এই সময় আবার প্রকাশ্যে এসে দলের কর্মী সমর্থকদের বিজেপির বিরুদ্ধে পথে নামার বার্তা দেওয়া, আরো কিছু আবোল তাবোল কথা বলে দৃষ্টি গড়াতে চাইছেন না তো? এটাও কিন্তু অনেকের মনে হচ্ছে। এইসব নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক এবং বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দর সঙ্গে। শুনে নিন তিনি কি বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন স্লোগান হচ্ছে তৃণমূলের জমিদারি হটাও বাংলা বাঁচাও, এবং বলেছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়েছে, সবাই টাকা পাবেন, 100 দিনের কাজের বরাদ্দ মিটিয়ে দেওয়া হবে, ব্যাপক প্রচার শুরু হবে। এই দুটো বিষয়কে সামনে রেখেই কিন্তু ভোটের ময়দানে যাবে তৃণমূল, এবং যখন মানুষ টাকা পেয়ে যাবেন তখন কিন্তু তৃণমূলের দিকে সহানুভূতি ঢুকতে পারে। কারণ বলবে তো তৃণমূল যে বিজেপি টাকা আটকে রেখেছিল, আমরা টাকা দিয়ে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে দিয়েছেন। এতে কি বাড়তি সুবিধা তারা পাবে না ভোটের বাক্সে? না, জমিদারি হটাও মানে কার জমিদারি হটাও? মোদি শাহ। এখন ব্যাপার হচ্ছে একটা রাজনৈতিক দলের কেউ তার দলের হয়ে কথা বলবে, বিশেষত একটা দল যখন পাকে পড়েছে, গোটা পলিটিক্যাল ন্যারেটিভটা তার বিরুদ্ধে চলে গেছে, মানুষ সেই দলটাকে এখন বলতে শুরু করেছে একটা চোর অসভ্যের দল, তখন নিজেদের পক্ষে যুক্তি দেখাতেই হবে। আমি এর মধ্যে অন্তত অস্বাভাবিকতা কিছু দেখি না, তো স্বাভাবিকভাবেই তারা নিজেদের পক্ষে যুক্তি দেখাবে। কিন্তু কথা হচ্ছে যে মোদি অমিত শাহ যে রাজনৈতিক ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেমটাকে চালাচ্ছেন সেটা অ্যাবসলিউটলি একটা ডেমোক্রেটিক সিস্টেম, আর পশ্চিমবাংলায় যেটা চলছে সেটা হচ্ছে, সেটাকেই আমি বলি জমিদারি ব্যবস্থা। কারণ না চলে সংবিধান, না চলে দেশের আইন কানুন, এখানে সরকার নিজে মানে ক্রিমিনালদের মদত দেয়, প্রশ্রয় দেয়, এবং সবচেয়ে বড় কথা সংবিধানটাকে এমন ভাবে ব্যবহার করা হয় তার ফাঁক ফোকর বেছে, যে আগেকার দিনের জমিদাররা আইনগুলো ওই ব্রিটিশ আইনের গুলো ফাঁক ফোকর দেখে নিজেরা নিজেদের জমিদারি চালাতো। ফলে জমিদারি হটাও বললে ব্যাপারটা আসলে ওদের দিকেই তীরটা ঘুরবে, এরা বুঝতে পারছে না যে জমিদারিটা এরাই চালাচ্ছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই 100 দিনের কাজে কাকে টাকা দেওয়া হবে না হবে সেটা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠে গেছে। প্রশ্নগুলো হচ্ছে, এতদিন যদি তুমি টাকা দিতে পারো, তোমার সেই সক্ষমতা রয়েছে, তাহলে তুমি এতদিন টাকাটা আটকে রেখেছিলে কেন? এর আগে 2021 সালে বা 22 সালে এই ভদ্রলোকই তো মানে ভিক্টোরিয়া হাউসের সামনে বলেছিলেন কেন্দ্রের টাকা লাগবে না, আমরাই দিয়ে দেবো সেই টাকা। তারপরে ওই দিল্লিতে আন্দোলনের নাটক কেন? তারপর রাজ্যপালের রাজভবনের সামনে নাটক কেন? অবস্থানের নাটক, আন্দোলনের নাটক। মানুষ এটা বুঝবে না যে এটা নাটক করেছিল? তারপর এখন আবার টাকা দেওয়ার ভান করছে, যারা সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না তারা হাজার হাজার কোটি টাকা দিয়ে দেবে। এগুলো অ্যামাইটেবিলিটি। বরং এখানে আমি তো মনে করি আরেকটা ঘোটালা তৈরি হবে, বেছে বেছে নিজের পার্টির কিছু লোককে দেওয়া হবে, সেখান থেকে আবার টাকা এদিক ওদিক হবে কিনা কেউ জানে না। ফলে আরেকটা ঘোটালা তৈরি হবে পশ্চিমবাংলায়। তাই এই দলটা এখন এত বেশি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে যে এরা কিছু বললে মানুষ করবে বলে আমি অন্তত মনে করি না। গ্রামের গরিব মানুষ যারা 100 দিনের কাজের টাকা পাননি, হ্যাঁ, কাজ করেছিলেন ন্যায্য, নানা কারণে পাননি, তারা দেখুন, গ্রামের মানুষ তো অত কেন্দ্র রাজ্য বোঝে না, তখন পঞ্চায়েতের লোকদের এই গ্রামের মানুষগুলোই বলেছিলেন যে তোমরা টাকা দিচ্ছ না। এখন যদি দেখে সেই শাসক দলের পঞ্চায়েতের লোক এসে সচেতনতা করে টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে, তখন কিন্তু রাজ্যের শাসক দলের প্রতি তাদের যে ক্ষোভটা আগে ছিল সেই ক্ষোভটা অতটা নাও থাকতে পারে।
বরঞ্চ ওটা আপনাদের কাছে বুমেরাং হয়ে যেতে পারে। একটা কথা বলি, মানুষ গরিব হতে পারে, মানুষ কিন্তু ভিখারি নয়। এরা মানুষকে ভিখারি ঠাউরেছে যে এরা ভিক্ষে দেবে, মানুষ সেই ভিক্ষাটা গ্রহণ করবে। মানুষ তার হকের টাকা চায় এবং কেন্দ্রীয় সরকার এটা বলেছে এবং এটা টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে আজকাল অধিকাংশ মানুষই ফোন ব্যবহার করে জানে যে টাকাটা মাঝখানে ব্যাপক চুরি হয়েছে বলেই কেন্দ্রীয় সরকার টাকাটা দিতে চায়নি এবং এরা সেই হিসেব দেয়নি, ফলে কেন্দ্রীয় সরকার টাকাও বন্ধ করেছে। আজকে এরা যদি সেই টাকাটা দেয় কেন্দ্রের কাছ থেকে টাকা না নিয়েও, তাহলে ধরে নিতে হবে যে এদের দেওয়ার মতো কোনো হিসেব নেই, অর্থাৎ টাকা যে চুরি হয়েছে সেটা কিন্তু এস্টাবলিশড হবে এবং সেটা মানুষের কাছে সেই বার্তা কিন্তু যাবেই। ফলে আমি পরিষ্কার মনে করি যে এরা যদি মানুষকে ভেবে থাকে যে 2 টাকা 10 টাকা দিয়ে তা মানুষের আমরা মানে ভিক্ষে দিয়ে ভোট আদায় করব, আই এম সরি টু সে দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। এরা মূর্খের স্বর্গে বাস করছে। টাকা দিক, মানুষ তার টাকা নেবে, কিন্তু এদের যে অপরাধ সেটা মানুষ সব ক্ষমা করে দেবে, আমি সেটা মনে করি না। থ্যাংক ইউ বিমল দা, থ্যাংক ইউ।